আসসালামু আলাইকুম। আশা করি এই দুর্যোগ মুহূর্তে বৈশ্বিক মহামারী চলছে, এই সময়ে সবাই তোমরা বাসায় আছো, নিরাপদে আছো। তোমরা আমি মনে করি যে পড়া থেকে একটু দূরে আছো। তো দূরে থাকলে চলবে না, এই মহামারীকে আমাদের জয় করতে হবে। ঘরে বসে থেকে পড়ালেখা করতে হবে, পড়ালেখার সাথে সম্পৃক্ত থাকতে হবে, নিজেকে নিজে মূল্যায়ন করতে হবে যে কি করে আমরা পড়াটা কন্টিনিউ করে নিজেকে আপগ্রেড করতে পারি। এই প্রচেষ্টা আমাদের ভিতরে থাকতে হবে। তো সেই আলোকেই আমরা অনলাইনে ক্লাস নেওয়া শুরু করেছি। ইতিমধ্যে আমরা অনলাইনে সকল শিক্ষকই ক্লাস নিচ্ছে, আমিও ইতিমধ্যে 2টি ক্লাস নিয়েছি। আজকে তোমাদের 3 নাম্বার লেকচার দিচ্ছি, 3 নাম্বার ক্লাস। আজকেও আমরা পড়াবো কর্মমুখী রসায়ন নিয়ে কথা বলবো তোমাদের সাথে। এসব কথা আদান প্রদান হবে, পড়ালেখা হবে। তোমরা সবাই খাতা নিয়ে রেডি থাকো। আমি যে সকল টপিকসগুলো বলবো, যে বিষয়গুলো বলবো, তোমরা খাতায় লিপিবদ্ধ করবে, আমার সাথে বলার চেষ্টা করবে এবং লিখবে। আমি আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। যাই হোক, কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত পড়া, সে পড়ায় চলে আসি। আজকে আমরা পড়ব কর্মমুখী রসায়ন। দেখো, কর্মমুখী রসায়ন। কর্মমুখী রসায়ন এই চ্যাপ্টারে আজকে পড়াতে যাচ্ছি আমরা প্রিজারভেটিভ নিয়ে। আজকে আমাদের টপিকসটির নাম হলো প্রিজারভেটিভ। তোমরা সবাই লিখো প্রিজারভেটিভ। প্রিজারভেটিভ নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আজকে পাঠ শেষে আমরা কি কি জিনিসগুলো বা বিষয়গুলো আমরা জানতে পারবো, সেইগুলো তোমরা একটু শুনে রাখো। প্রিজারভেটিভ কি, এর প্রকারভেদ, এনজাইম কি, এটা তোমরা আজকে জানবে। মল্ট কি, ভিনেগার কি, ভিনেগারের ব্যবহার কি, ফরমালিন কি, ফরমালিনের ব্যবহার কি, ভিনেগার কিভাবে প্রস্তুত করা হয় এবং এর উদ্দেশ্য কি, এই সকল বিষয়গুলো আজকে তোমাদের সামনে আমি বলার চেষ্টা করব। তোমরা সবাই একটু আমার সাথে সাথে চর্চা করার চেষ্টা করবে। আর যারা পরবর্তী সময়েও এই পড়াটা দেখবে, তারা রেকর্ড থেকে বারবার বলার চেষ্টা করবে, তাহলে আমরা আমাদের পড়াটা আয়ত্ত করতে পারবো। তো আসো আমরা প্রথমে আজকে দেখি প্রিজারভেটিভ বিষয়টি কি। প্রিজারভেটিভ হলো যে সকল পদার্থ পরিমিত পরিমাণে কোনো খাদ্যদ্রব্যের সাথে মিশিয়ে খাদ্যদ্রব্যকে বিভিন্ন অণুজীবের আক্রমণ থেকে রক্ষা করে। বিশেষ করে ইস্ট, ব্যাকটেরিয়া, মোল্ড ইত্যাদির হাত থেকে রক্ষা করে, তাদেরকে প্রিজারভেটিভ বলা হয়। আমি আবারও বলছি, প্রিজারভেটিভ হলো যে সকল পদার্থ পরিমিত পরিমাণে মিশে খাদ্যকে বিভিন্ন অণুজীবের আক্রমণ থেকে রক্ষা করে, তাদেরকে প্রিজারভেটিভ বা খাদ্য সংরক্ষক বলে। প্রিজারভেটিভকে আমরা প্রধানত 2 ভাগে ভাগ করতে পারি। এক, প্রাকৃতিক প্রিজারভেটিভ। প্রাকৃতিক প্রিজারভেটিভ এক হলো প্রাকৃতিক প্রিজারভেটিভ, 2 হলো কৃত্রিম প্রিজারভেটিভ। প্রিজারভেটিভকে প্রধানত আমরা 2 ভাগে ভাগ করছি। 1 নাম্বার হলো প্রাকৃতিক প্রিজারভেটিভ, 2 নাম্বার হলো
কৃত্রিম প্রিজারভেটিভ, প্রাকৃতিক প্রিজারভেটিভ কোনগুলো? প্রকৃতি থেকে প্রাপ্ত যে সকল প্রিজারভেটিভ, প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত যে সকল প্রিজারভেটিভ, তাদেরকে আমরা প্রাকৃতিক প্রিজারভেটিভ বলি। যেমন লবণ, চিনি, ভিনেগার, অ্যালকোহল ইত্যাদি, এগুলো হলো প্রাকৃতিক প্রিজারভেটিভ। কি কি প্রিজারভেটিভ গুলো বললাম? চিনি, লবণ, অ্যালকোহল, ভিনেগার, এগুলো হলো প্রাকৃতিক প্রিজারভেটিভ। তোমরা আবার শোনো, প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত, প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত যে সকল প্রিজারভেটিভ খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করা হয় তাদেরকে আমরা বলি প্রাকৃতিক প্রিজারভেটিভ বা ন্যাচারাল ফুড এডিটিভ। এগুলো হলো লবণ, চিনি, অ্যালকোহল, ভিনেগার ইত্যাদি। আর কৃত্রিমভাবে প্রস্তুত করা হয় যে সকল প্রিজারভেটিভগুলোকে, সেগুলোকে আমরা বলি কৃত্রিম প্রিজারভেটিভ বা রাসায়নিক প্রিজারভেটিভ। এগুলোর মধ্যে হলো বেনজোয়েট, সরবেট, নাইট্রাইট, সালফাইড, ইত্যাদি পদার্থগুলো হলো কৃত্রিম প্রিজারভেটিভ। তাহলে আমরা প্রিজারভেটিভকে দুই ভাগে ভাগ করছি, একটি হলো প্রাকৃতিক প্রিজারভেটিভ আর একটি হলো কৃত্রিম প্রিজারভেটিভ। প্রাকৃতিক প্রিজারভেটিভ প্রকৃতি থেকে প্রাপ্ত যে সকল প্রিজারভেটিভ, আমরা বলছি লবণ, চিনি, অ্যালকোহল, ভিনেগার ইত্যাদি। কৃত্রিম প্রিজারভেটিভ হলো যে সকল প্রিজারভেটিভগুলো কৃত্রিমভাবে বা রাসায়নিকভাবে প্রস্তুত করা হয় তাদেরকে আমরা কৃত্রিম প্রিজারভেটিভ বলে থাকি। কৃত্রিম প্রিজারভেটিভগুলোর মধ্যে আমরা বলছি বেনজোয়েট, সরবেট, নাইট্রাইট, সালফাইড ইত্যাদি। এছাড়াও কৃত্রিম প্রিজারভেটিভকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কৃত্রিম প্রিজারভেটিভকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার হলো অ্যান্টিমাইক্রোবায়াল, দুই নাম্বার অ্যান্টিঅক্সিডেন্ট, তিন নাম্বার কিলেটিং এজেন্ট। আমরা বলছি যে কৃত্রিম প্রিজারভেটিভকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার হলো অ্যান্টিমাইক্রোবায়াল, দুই নাম্বার হলো অ্যান্টিঅক্সিডেন্ট, তিন নাম্বার হলো কিলেটিং এজেন্ট। অ্যান্টিমাইক্রোবায়াল হিসাবে উদাহরণ আমরা বলতে পারি অ্যান্টিমাইক্রোবায়াল কোনগুলো? বেনজোয়েট, বিশেষ করে সোডিয়াম বেনজোয়েট, সরবেট, বেনজোয়েট, নাইট্রাইট ইত্যাদি, এগুলো হলো অ্যান্টিমাইক্রোবায়াল। আর অ্যান্টিঅক্সিডেন্ট কোনগুলো? অ্যান্টিঅক্সিডেন্ট হলো সালফাইড, BHA, BHT, ভিটামিন ই,
ভিটামিন ই, ভিটামিন সি, ইত্যাদি, এগুলো হলো অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও আরেক ধরনের প্রিজারভেটিভ আছে যাকে বলি আমরা কিলেটিং এজেন্ট। এই কিলেটিং এজেন্ট হলো ইডিটিএ, পলিফসফেট, সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ইত্যাদি। তাহলে কিলেটিং এজেন্ট কোনগুলো পেলাম আমরা? আমরা কিলেটিং এজেন্ট হিসাবে পেলাম ইডিটিএ, পলিফসফেট, সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি আমরা কিলেটিং এজেন্ট হিসাবে কাজ করে। তাহলে আমরা এখান থেকে কি আজকে বলতে পারছি? এক হলো প্রিজারভেটিভ কি, যে প্রিজারভেটিভ হলো সেই সকল পদার্থ যেগুলো পরিমাণ মতো মিশে কোনো খাদ্যদ্রব্যকে বিভিন্ন অণুজীবের আক্রমণ থেকে রক্ষা করা যায়, অথবা কোনো খাদ্য, কোনো রং, কাঠ বা ফার্মাসিউটিক্যাল পদার্থের মধ্যে মিশিয়ে, পরিমাণ মতো মিশিয়ে এই সকল পদার্থের মধ্যে যাতে কোনো রাসায়নিক পরিবর্তন না হয়, অর্থাৎ এদের যদি বিয়োজন না হয়, অন্য কোনো অণুজীব আক্রমণ করতে না পারে এবং এরা পচে না যায়, যে সকল পদার্থ যোগ করে এই বিষয়টি করানো হয় তাদেরকে আমরা বলি প্রিজারভেটিভ। প্রিজারভেটিভ আমরা বলছি প্রধানত দুই প্রকার, এক হলো প্রাকৃতিক প্রিজারভেটিভ, দুই হলো কৃত্রিম প্রিজারভেটিভ। প্রাকৃতিক প্রিজারভেটিভ কোনগুলো? প্রকৃতি থেকে প্রাপ্ত যে প্রিজারভেটিভ তাদেরকে আমরা প্রাকৃতিক প্রিজারভেটিভ বলছি, যেমন লবণ, চিনি, অ্যালকোহল, ভিনেগার, এগুলো হলো প্রাকৃতিক প্রিজারভেটিভ। আর কৃত্রিম প্রিজারভেটিভ কোনগুলো? কৃত্রিমভাবে যেগুলোকে তৈরি করা হয় তাদেরকে আমরা বলি কৃত্রিম প্রিজারভেটিভ, যেমন বেনজোয়েট, সরবেট, নাইট্রিক অ্যাসিড, নাইট্রেট, সালফেট ইত্যাদি পদার্থগুলোকে আমরা বলছি যে কৃত্রিম প্রিজারভেটিভ। তারপরে আমরা বলছি কৃত্রিম প্রিজারভেটিভ গুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার বলছি অ্যান্টিমাইক্রোবায়াল। অ্যান্টিমাইক্রোবায়াল কোনগুলো? সরবেট, বেনজোয়েট, নাইট্রাইট ইত্যাদি হলো অ্যান্টিমাইক্রোবায়াল। অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে যেগুলো কাজ করে সেগুলো হলো সালফাইড, BHA, BHT, ভিটামিন সি, ভিটামিন ই ইত্যাদি। আর কিলেটিং এজেন্ট হিসাবে আমরা যেগুলো কাজ করি সেগুলো হলো ইডিটিএ, পলিফসফেট, সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি। তো আসলে এই মুহূর্তে আমরা জানি BHA এর ফুল মিনিংটি কি? BHA বিউটাইলেটেড হাইড্রোক্সি এনিসোল, বিউটাইলেটেড হাইড্রোক্সি এনিসোল, BHA বিউটাইলেটেড হাইড্রোক্সি এনিসোল এবং BHT বিউটাইলেটেড হাইড্রোক্সি টোলুইন, বিউটাইলেটেড হাইড্রোক্সি টোলুইন। আরেকটি শব্দ তোমরা শুনেছ EDTA, ইথিলিন ডাইমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড,
এসিটিক অ্যাসিড, ইথিলিন ডাইমিন টেট্রা এসিটিক অ্যাসিড। এই হলো আমাদের কৃত্রিম প্রিজারভেটিভ সমূহ। প্রিজারভেটিভ এর কি কারণে আমরা ব্যবহার করব? বর্তমানে তোমরা জানো যে এখন আমাদের মৌসুমী ফলের সময়। আসলে এই ফলমূলগুলো যখন উৎপন্ন হয় বা বিভিন্ন খাদ্য শাকসবজি যখন উৎপন্ন হয়, এটি সারা বছর কিন্তু পাওয়া যায় না। এগুলো সারা বছর খাওয়ার উপযোগী থাকে না, নির্দিষ্ট সময় পরে এগুলো পচে যায়। বিভিন্ন অণুজীব ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করে, ফলে এরা নষ্ট হয়ে যায়। তো যাতে এরা সহজে নষ্ট হতে না পারে, দীর্ঘদিন পর্যন্ত যাতে আমরা এই খাদ্যদ্রব্যগুলো যখন এগুলো উৎপন্ন হয় না বা পাওয়া যায় না, সেই সময় এগুলোকে খাদ্য উপযোগী করে রাখার জন্যই কিন্তু প্রিজারভেটিভের ব্যবহার করে থাকি আমরা। তাহলে খাদ্যের যে একটি অভাব, সেই অভাব এর ঘাটতি, যে এই ঘাটতি পূরণ হওয়ার জন্য প্রিজারভেটিভ আমরা ব্যবহার করে থাকি। তো আসো এই প্রিজারভেটিভ এর পর আমরা যে বিষয়টি পড়তে যাচ্ছি সেটি হলো এনজাইমের বিষয়ে। গতদিন তোমাদের সামনে বলছিলাম যে এনজাইম কি। এনজাইম হলো ইস্ট থেকে নিঃসৃত এক প্রকার অদানাদার প্রাণহীন নাইট্রোজেন গঠিত জটিল অণু বিশিষ্ট জৈব পদার্থ, যা প্রাণী দেহে অনেক রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে মাত্র, কিন্তু বিক্রিয়া শেষে ধর্মীয় ভরে অপরিবর্তিত অবস্থায় থাকে। আমি আবারও বলছি, এনজাইম হলো ইস্ট থেকে নিঃসৃত এক প্রকার অদানাদার প্রাণহীন নাইট্রোজেন গঠিত জটিল অণু বিশিষ্ট জৈব পদার্থ, যা প্রাণী দেহে অনেক রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে মাত্র, কিন্তু বিক্রিয়া শেষে ধর্মীয় ভরে অপরিবর্তিত অবস্থায় থাকে। এটি হলো এনজাইম। এখন এই মুহূর্তে আসো আমরা বলবো ফরমালিন কি। ফরমালিন শব্দটি প্রায় সবাই জানে, অনেকেই শুনছে যে ফরমালিন। ফরমালিন কি? ফরমালিন শব্দটি আমাদের দেশের সকল স্থানে কিন্তু প্রচলিত আছে। সবাই বলে যে আসলে ফরমালিন শব্দটি বোঝায় মাছের মধ্যে কি দিয়েছে, মাছের মধ্যে ফরমালিন দেওয়া, কিন্তু তারা জানে না যে ফরমালিন বিষয়টি কি। আমরা এই মুহূর্তে জানবো ফরমালিন বিষয়টি কি। মিথানেলের, তোমরা একটু সবাই শুনো এবং যাদের কাছে খাতা আছে তারা লিখে ফেলবে। মিথানেলের 30 থেকে 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়। মিথানেল HCHO, এটা মিথানেল, এর 30 থেকে 40%, মিথানেলের 30 থেকে 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়। আমি আবারও বলছি, মিথানেলের 30 থেকে 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়। মিথানেল HCHO, কেউ মিথানেলও বলতে পারো, আবার ফর্মালডিহাইডও বলতে পারো। যে ফর্মালডিহাইডের 30 থেকে 40% এই জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়। তাহলে ফরমালিন কি কারণে আমরা পড়ব? ফরমালিন আমাদের কি কাজে আসবে? ফরমালিন বিশেষ করে আমরা জীববিজ্ঞানের নমুনা সংরক্ষণ করার কাজে ব্যবহার করে থাকি। ফরমালিন কি কারণে ব্যবহার করে থাকি? এক নাম্বার হলো জীববিজ্ঞানের নমুনা সংরক্ষণ করার, জীববিজ্ঞানের নমুনা সংরক্ষণ করা। 2 নাম্বার হলো জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয়। জীবাণুনাশক হিসেবে। তাহলে কি হিসেবে? আমরা 1 নাম্বার বলতে পারি যে এটি জীববিজ্ঞানের নমুনা সংরক্ষণ করার কাজে আমরা ফরমালিন ব্যবহার করি। 2 নাম্বার বলতে পারি আমরা জীবাণুনাশক হিসাবে আমরা ফরমালিন ব্যবহার করে থাকি। আচ্ছা, ফরমালিনের পরে তোমরা আরেকটি শব্দ হয়তোবা তোমরা জানবে। তোমরা কি বলতে পারো গাজন কি? গাজন কি? এটা কি তোমরা পারো? ঠিক আছে, পারো না। আচ্ছা, আমি বলে দিচ্ছি, গাজন বা ফার্মেন্টেশন বা চুলাইকরণ, এই শব্দটি আমরা প্রায়ই শুনবো। কেমিস্ট্রি প্রায় অনেকগুলো অধ্যায়ের মধ্যে এই গাজন শব্দটি সম্পর্কে তোমাদের পরিচিতি হতে হবে। গাজন বা ফার্মেন্টেশন বা চুলাইকরণ জিনিসটি কি?
জটিল জৈব অণুকে এনজাইম নামক জটিল জৈব প্রভাবক দ্বারা, আমি আবারও বলছি, জটিল জৈব অণুকে এনজাইম নামক জটিল জৈব প্রভাবক দ্বারা বিয়োজিত করে ক্ষুদ্রতর অণু বিশিষ্ট পদার্থে পরিণত করার প্রক্রিয়াকে ফার্মেন্টেশন, গাজন বা চুলাইকরণ বলে। জটিল জৈব অণুকে এনজাইম নামক জটিল জৈব প্রভাবক দ্বারা বিয়োজিত করে ক্ষুদ্রতর অণু বিশিষ্ট পদার্থে পরিণত করার প্রক্রিয়াকে ফার্মেন্টেশন, গাজন বা চুলাইকরণ বলা হয়। ফার্মেন্টেশন, গাজন বা চুলাইকরণ কি? জটিল জৈব অণুকে এনজাইম নামক জটিল জৈব প্রভাবক দ্বারা বিয়োজিত করে ক্ষুদ্রতর অণু বিশিষ্ট পদার্থে পরিণত করার প্রক্রিয়াকে ফার্মেন্টেশন, গাজন বা চুলাইকরণ বলা হয়। যাই হোক, ফার্মেন্টেশনের সাথে সাথে আরেকটি কথা তোমাদেরকে জানতে হবে, সেটি হলো মোল্ড কি। মোল্ড, মোল্ড শব্দটা কি? বিশেষ করে তোমরা এই রমজান চলে গেছে, রমজানের মধ্যে দেখবা অনেকেই বাসায় ছোলা ভিজিয়ে রাখো, বাসায় কিন্তু ছোলা ভিজিয়ে রাখো। ভিজিয়ে রাখলে দেখা যায় এগুলো ফুলে উঠছে এবং একটু সামান্য পরিমাণে অঙ্কুর উদ্গম হয়েছে। ঠিক এরকমই বার্লির বীজকে আমরা পানিতে সিক্ত করে নিম্ন তাপমাত্রায় কয়েকদিন রেখে দিলে এটি পচে ফেপে ওঠে এবং অঙ্কুর উদ্গম হয়, একে বলে মোল্ড। তাহলে কি বলছি? বার্লির বীজকে নিম্ন তাপমাত্রায় খোলা অবস্থায় কয়েকদিন রেখে দিলে এটি পচে ফেপে ওঠে এবং অঙ্কুর উদ্গম হয়, একে বলা হয় মোল্ড। তাহলে মোল্ড জিনিসটাও আমরা আজকে বুঝতে পারলাম যে মোল্ড কি। বার্লির বীজকে নিম্ন তাপমাত্রায় রেখে দিলে এটি পচে ফেপে ওঠে এবং অঙ্কুর উদ্গম হয়, একে বলা হয় মোল্ড। যাই হোক, আমরা এখন এই মুহূর্তে যে বিষয়টি পড়ব সেটি ভিনেগার কি। ভিনেগার নিয়ে আমরা এখন ডিটেইলস আলোচনা করব। ভিনেগার নিয়ে আমরা এখন আলোচনা করব। ভিনেগার কি, ভিনেগার কিভাবে প্রস্তুত করা যায়, এগুলো নিয়ে আমরা একটু কথা বলি। ভিনেগারও আমরা সচরাচর কিন্তু বাজারে তোমরা সবাই শুনবা যে সিরকা বলে। সিরকা শব্দটি প্রায় সকল মানুষই কিন্তু জানে, বাজার থেকে তারা কিনে নিয়ে আসে সিরকা। তো আমরা এইটাই আজকে পড়ব যে ভিনেগার কি। ভিনেগার হলো ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়, ভিনেগার বা সিরকা বলা হয় ইথানোয়িক অ্যাসিডের। আমি আবারও বলছি, ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডও বলতে পারো। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বা সিরকা বলা হয়। এই ভিনেগার কি কারণে আমরা ভিনেগারটা জানি, বাস্তবে এটার প্রয়োগটা কি? আসলে ভিনেগার খাবারকে সুস্বাদু করতে ব্যবহার করা হয়, আচার তৈরি করতে। মা বোনেরা অনেকে কিন্তু বাসায় আচার তৈরি করে এবং বাজার থেকে কিন্তু তারা সিরকা নিয়ে আসে। আসলে সিরকা জিনিসটা যে কি, এটা আমাদেরকে জানতে হবে। সেটি হলো মিথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে, মিথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে সিরকা বলা হয়। বাণিজ্যিক নাম হলো সিরকা, এটিকে আমরা বলছি ভিনেগার বলা হয়। এটি কি কাজে ব্যবহার করা হয়? আচার তৈরি করতে এবং খাবারকে সুস্বাদু করতে এই ভিনেগারের ব্যবহার করে থাকি। আমরা ভিনেগার কিভাবে প্রস্তুত করতে পারি সেই বিষয়টি এখন তোমাদের সামনে উত্থাপন করব। ভিনেগার প্রস্তুত করা, আমরা বিভিন্ন ফলের রস থেকে ভিনেগার প্রস্তুত করতে পারি, আখের রস থেকে, বিভিন্ন চেরি ফল, বিভিন্ন ধরনের ফল থেকে আমরা ভিনেগার প্রস্তুত করতে পারি। তো আসো এখন আমি ভিনেগারের একটি প্রস্তুতি তোমাদেরকে বলবো। ভিনেগার প্রস্তুতি সহজ। আসলে 100 ml পানিতে যদি আমরা 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড সংযোগ করি তাহলে কিন্তু ভিনেগার প্রস্তুত হয়ে গেল। আর এর সাথে সামান্য পরিমাণ কিছু সুগন্ধি পদার্থ যদি আমরা মিক্স করে দেই, বিশেষ করে আমরা ল্যাবরেটরিতে যখন প্রস্তুত করি 100 ml পানিতে 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড যোগ করে তাতে আবার সুগন্ধি হিসাবে কিছু গোলাপ জল এখানে অ্যাড করে দিই, তাহলে কিন্তু ভিনেগার প্রস্তুত হয়ে যায়।
তাহলে এই ভিনেগার প্রস্তুতি কিভাবে হতে পারে, আসো আমরা একটু যাই ভিনেগার প্রস্তুতির মধ্যে। দেখো ইথানোয়িক ইথাইন থেকে, এটা হলো ইথাইন। এই ইথাইনকে আমরা যদি আদ্র বিশ্লেষণ করি, ইথাইনকে আদ্র বিশ্লেষণ করি 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট যদি দেই, তাহলে ইথানল তৈরি হবে। ইথানল তৈরি হবে এবং এই ইথানল আবার বায়ুস্থ অক্সিজেন দ্বারা জারিত হয়ে ইথানোয়িক অ্যাসিড 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং ম্যাঙ্গানিজ পদার্থের উপস্থিতিতে বিক্রিয়া করে ইথানোয়িক অ্যাসিডে পরিণত হয়। ইথানোয়িক অ্যাসিডে পরিণত হয়। এই ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত হওয়ার পর ইথানোয়িক অ্যাসিডটি কিন্তু বিশুদ্ধ না, এটাকে কিন্তু বিশুদ্ধকরণ করতে হবে। এই ইথানোয়িক অ্যাসিডকে বিশুদ্ধকরণ করার ক্ষেত্রে আমরা এতে যোগ করব সোডিয়াম হাইড্রোক্সাইড। ইথানোয়িক অ্যাসিডের মধ্যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে ক্রিস্টাল উৎপন্ন হবে, এক ধরনের ক্রিস্টাল উৎপন্ন হবে। সেই ক্রিস্টালকে যদি আমরা ছেঁকে নিয়ে তাপ দিই, এই ক্রিস্টালকে যদি আমরা ছেঁকে নিয়ে তাপ দিই, তাপ দেওয়ার ফলে পানিটি আলাদা হয়ে যাবে। তারপর তাতে আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি দিই, গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি দিই, তাহলে সেটি ইথানোয়িক অ্যাসিডে পরিণত হবে। ইথানোয়িক অ্যাসিডে পরিণত হবে এবং এই ইথানোয়িক অ্যাসিডকে ষোলো দশমিক সাত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি আমরা উত্তপ্ত করি, এখানে আসলেও 99.5% ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। 99.5% ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। 99.5% বিশুদ্ধ ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। একে 16.7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি এটাকে আমরা রেখে দেই, তাহলে এটি বরফের ন্যায় পদার্থে পরিণত হয়। আর এই বরফের ন্যায় যে পদার্থে পরিণত হয়, একে বলা হয় গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। একে বলা হয় গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড শব্দটি কি আমরা একটু শুনি। গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড, গ্লাসিয়াল অ্যাসিটিক, গ্লাসিয়াল বা গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড হলো 99.5% বিশুদ্ধ ইথানোয়িক অ্যাসিডকে 16.7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি আমরা রেখে দেই, তাহলে এটি জমে বরফের ন্যায় পদার্থে পরিণত হয়। একে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড বলা হয়। আসলেও এই ছাড়াও আমরা ভিনেগারের আরো কিছু পদ্ধতি অনুসরণ করতে পারি। কুইক ভিনেগার পদ্ধতি, একটি পদ্ধতির নাম হলো কুইক ভিনেগার পদ্ধতি। কুইক ভিনেগার পদ্ধতি। এই কুইক ভিনেগার পদ্ধতিটা হলো, আমরা অ্যালকোহলকে যদি জারিত করি, অ্যালকোহল যেমন ইথানল জারিত হয়ে এসিটোব্যাক্টর দিই,
তাহলে কিন্তু ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। এভাবে আমরা কুইক ভিনেগার পদ্ধতিতেও আমরা ভিনেগার প্রস্তুত করতে পারি। এখানে ভিনেগার 6 থেকে 10% জলীয় দ্রবণ উৎপন্ন হয়। তাহলে ইথানোয়িক অ্যাসিড আমরা কুইক ভিনেগার পদ্ধতিতে আমরা এই ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করতে পারি বা ভিনেগার প্রস্তুত করতে পারি। আরেকটি ভাবেও আমরা ভিনেগার প্রস্তুত করতে পারি, সেটি হলো আখের রস থেকে। সর্বশেষে তোমাদেরকে যে বিষয়টি বলছি, আখের রস থেকেও আমরা ভিনেগার প্রস্তুত করতে পারি। তাহলে একটি করলাম আমরা ইথাইন থেকে, আরেকটি করলাম কুইক ভিনেগার পদ্ধতিতে, আর এখন আমরা আখের রস থেকে কিভাবে ভিনেগার প্রস্তুত করা হয় সেটি পরে তোমাদের আজকের পড়া শেষ করব। তোমরা একটু সবাই খেয়াল করো কিভাবে আমরা আখের রস থেকে ভিনেগার প্রস্তুত করতে পারি। আখের রসের মধ্যে তোমরা জানো যে কি থাকে? আখের রসের মধ্যে থাকে, বলো তো কি? আখের রসের মধ্যে থাকে সুক্রোজ। তাহলে সুক্রোজ লেখো, তোমরা সুক্রোজ লেখো। এটা আদ্র বিশ্লেষিত হয়ে উৎপন্ন হবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হবে এবং এখানে ইনভার্টেস নামক এনজাইম দেওয়া হবে। ইনভার্টেস নামক এনজাইম দেওয়া হবে। ইনভার্টেস নামক এনজাইম দিলে এটি গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হবে। এবং গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এখানে যদি আমরা জাইমেস ব্যবহার করি, এনজাইম ব্যবহার করি, গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে তোমরা একটু দেখো, বোর্ডে দেখতে থাকো। এখানে আমরা জাইমেস ব্যবহার করব। জাইমেস ব্যবহার করব। জাইমেস ব্যবহার করলে এটি অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইডে পরিণত হবে। অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইডে পরিণত হবে। তারপরে এই অ্যালকোহল অ্যাসিটোব্যাক্টর দ্বারা জারিত হয়ে অ্যাসিটোব্যাক্টর দ্বারা জারিত হয়ে ইথানোয়িক অ্যাসিডে পরিণত হবে। এভাবে আমরা ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করতে পারি এবং তারপর এই ইথানোয়িক অ্যাসিড থেকে আমরা ভিনেগার প্রস্তুত করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এখানে ভিনেগার প্রস্তুতির কয়েকটি পদ্ধতি তোমাদেরকে বলছি। একটি হলো ইথাইন থেকে প্রস্তুতি, একটি হলো কুইক ভিনেগার পদ্ধতি, আরেকটি হলো আখের রস থেকে কিভাবে আমরা ভিনেগার প্রস্তুত করতে পারি। আর ভিনেগার কি কারণে প্রস্তুত করব সেটাও তোমরা জানো। আমাদের ব্যবহারিক ক্লাসের মধ্যেও কিন্তু এই ভিনেগার প্রস্তুতি আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আজকে থিওরিটিক্যাল তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তা আসো আজকে আমাদের পরিশেষে কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা করছি পরিশেষে তোমাদেরকে একটু বলতে চাই। আমরা প্রথমেই বলছি প্রিজারভেটিভ কি, প্রিজারভেটিভের প্রকারভেদ কি কি, প্রিজারভেটিভ কেন আমরা পড়ব, এর কাজ কি, এর উদ্দেশ্য কি সেগুলো জানলাম। এনজাইম সম্পর্কে জানলাম, মল্ট জানলাম, ফরমালিন জিনিসটা কি, ফরমালিন দিয়ে আমরা কি করব, ফরমালিন দ্বারা কি কাজ করা হয়। তারপর আমরা জানলাম আজকে যে ভিনেগার কি, ভিনেগারে কিভাবে আমরা প্রস্তুত করতে পারি। তোমরা বাসায় এগুলো চর্চা করার চেষ্টা করবে এবং যারা চর্চা করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়বে তারা খাতায় লিপিবদ্ধ করবে এবং পরবর্তী সময়ে আমাদেরকে আবার মোবাইলের মাধ্যমে, SMS এর মাধ্যমে, ফেসবুকে যে যেমনি পারো সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। তো তোমাদেরকে আর সময় নষ্ট না করে সবাই দুপুর সময় সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, বাসায় থাকবে। করোনার সাথে আমরা যুদ্ধে জয়ী হব ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের দিনের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে তোমাদের সাথে।